কিছু প্রাকৃতিক দৃশ্য, কিছু বাস্তব দৃশ্য, এগুলোই ধরা রয়েছে আমার মোবাইলে, সেগুলোই চলছে। তার সাথে সাথে আজকের কথা একটু আলোচনা করি। আজকে আমরা আমরা সকলের যে টপিকটা, সেটা হচ্ছে জরিমানা আর সাজঘর, এই দুটো নিয়ে আমাদের বন্ধু রঞ্জনা দিতে বলেছে, কিছু কথা বলতে, আলোচনা করতে বলেছে। তো জরিমানা আর সাজঘর শুনে সবটাই যেন জীবনের সাথে ভীষণভাবে লিঙ্কড লাগে। বাস্তবে তো রয়েছে এই সাজঘর, যখন আমরা অভিনয় করতাম একটা সাজঘর তো থাকতোই, সেখানে নানারকম ড্রেস পরতাম। যখন আবার অভিনয় শেষ হয়ে যেত তখন ড্রেসটা খুলে নিজেদের ড্রেস পরে চলে আসতাম। বিভিন্ন মেকআপে সাজানো হতো, কখনো গায়ের মানে গ্রামের মানুষ, গ্রামের মহিলা তার সাজ, কখনো শহরের খুব আভিজাত্যপূর্ণ ঘরের মহিলা তার সাজ। তো বিভিন্ন সাজ সাজতাম, আর তারপরে হয়ে গেলে আর ডিরেক্টর তো একটা হাতে সংলাপ ধরিয়ে দিত, সেগুলো বলা। তো সেটার সাথে তো ভীষণভাবে জীবনের মিল পাই। সাজঘরে আমরা এসেছি, রঙ্গমঞ্চে আমরা এসেছি, যে যার অভিনয় করছি, কখনো সেই ছোটোবেলার মা বাবার সন্তান, তো পরবর্তীকালে কারোর স্ত্রী, তারপরে কারোর মা, তারপরে কারোর ছেলের বউ, তারপরে হয়তো হব ঠাকুমা, এরকম তো অনেকগুলো পার্ট আমরা। এছাড়া তো আরও অনেক পার্ট আছে, বন্ধু, মানে ননদ, বৌদি, সব প্রচুর পার্টে আমরা অভিনয় করি। আর প্রত্যেকটার মানে সংলাপ তো আছেই। তবে ওখানে কি, যেখানে আমাদের অভিনয়ের সময় যে সংলাপটা করতাম, জানতাম যে আমাদের হাতে কতটা সময় আছে, কতগুলো ডায়লগ দিতে হবে। কিন্তু এখানকার সাজঘরে বসে আমাদের হাতে কোনো স্ক্রিপ্ট দেওয়া নেই। জানি না কি, মানে পরবর্তী কথাটাই আমি কি বলবো, বা পরবর্তীতে আমার আর কোনো কথা আছে কি না, নাকি আমি আমার এখানেই আমার পার্ট শেষ, সেটা জানি না। সেই ডায়লগের ব্যাপারগুলো একটু অনিশ্চিত থাকে, কিন্তু আর বাকিটা কিন্তু জীবনের সাজঘর আর ওই সাজঘর ভীষণভাবে মিল। আর জরিমানা, হ্যাঁ, অন্যায় কিছু করলে তো জরিমানা দিতে হয়, সেটা দুবার আমার মনে আছে। অনেক রকম জরিমানাই তো হয়, তো দুবার আমার মনে আছে যে একটা ওয়ান ওয়ে ছিল নাকি ছিল যেন, সেটা বুঝতে পারিনি। তো আমার ছেলে সেখানে গাড়িটা নিয়েছিল, মানে জাস্ট মুখটা ঢুকিয়েছিল গাড়ি, এই আর কি, বোঝেনিও অন্য দিক দিয়ে করতে হবে, তো কলকাতা রাস্তা করে চালায়নি গাড়ি। তো তখন 1200 টাকা জরিমানা নিয়ে নিল। তারপরে তো এটা ওটা করে তো জরিমানা অনেক করেই দেয়, গাড়ির কেস দেয়, সেসব তো জরিমানা দিই। তো এই সেদিনও হলো, মাত্র মাসখানেক আগে আমার ছেলে জাস্ট মানে পাড়াতে যেখানে ও স্কুটিটা রাখে, সেখানে স্কুটিটা বার করেছে, আর ঠিক তার পাশেই আমাদের পুলিশের বসানো হয়েছে। তো মানে পাড়ার মধ্যে যে হেলমেট পরতে হবে অতটা বোঝেনি, বার করে দুপা হয়তো গেছে, বা সঙ্গে সঙ্গে ওকে ধরলো, 1000 টাকা জরিমানা। সে পাড়ার ছেলে বলো, কোনো ফুল পাওয়া গেল না, এবং রাস্তায়ও যায়নি, বাইরে ঘরের মধ্যেই রয়েছি, মানে এটা তো আমাদের পাড়ার রাস্তাটা আমরা ঘরই ধরি। তো যেখানে জরিমানা দিলাম, তো এই তো হামেশাই হতে থাকে। তো জীবনেও তো সেই জরিমানাগুলো দিতে হয়। যদি আমরা ভুল করি, তার জরিমানা কখন, কীভাবে, কোনভাবে আসবে তা তো জানি না, কিন্তু জরিমানা না দিয়েও বোধহয় উপায় নেই। ভুল করলে জরিমানা দিতেই হবে। যেমন কিছু যদি লোন করি, শোধ করতেই হয়, তো এখানেও কিছু, জীবনেও কিছু থাকে, কিছু ডিভাইন লোন থাকে, সেগুলো যেমন শোধ করতে হয়। অন্যায় করলে জরিমানা দিতে হয়। আমরা হয়তো বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে আমাদের জীবনে, কিন্তু কিছু তো নিশ্চয়ই করেছি। আগের জন্ম যদি আমরা জানি না আমরা কি করে এসেছি, আমরা অনেক সময় বলে থাকি যে এই জন্মে কেন আমরা সেটা করবো, আমরা তো কিছু জানি না। তা সত্যি ঠিক তাই, আমরা জানি না। তাই এই জন্মটাকে সেভাবেই তৈরি করতে হবে। এই জন্মটা তো জানি, এই জন্মটা যেন ঠিকঠাকভাবে, মানে সঠিক চৈতন্য সহকারে যেন আমরা কাজ করি, বা ডিসিশান নিই, বা কাউকে কোনো কথা বলি, যাই করি না কেন, সেটা যেন আমাদের চৈতন্য, মানে যেটাকে বলা হয় উইজডম, সেটা নিয়ে যেন করতে পারি। কারণ সত্যি কথাই জানা নেই আমাদের অতীত বা ভবিষ্যৎ কী, বর্তমানটা তো জানি। তাই বর্তমানে সেভাবেই চলবো, সেটাই আমাদের পরবর্তী জন্মে, সেটাই আমাদের অতীত হবে, এটাই। আর গতকাল যেটা ছিল, মিতা চ্যাটার্জি, আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি দিয়েছিল, সেটা নিয়ে আমার বলা হয়নি। একটা হচ্ছে মায়ের হাতের, জন্মদিনে মায়ের হাতের রান্না,
হ্যাঁ, মায়ের হাতের রান্না জাস্ট মানে কি বলবো, অনবদ্য। মানে শুধু যে আমার মা বলে বলছি তা না, আমার বাড়ির ওখানে চুঁচুড়াতে, বাড়ির সামনে আমার পিস্তত দাদার বাড়ি। তো পিস্তত দাদার ছেলে তখন বলতো, মানে আমাদের বাড়িতে এসে এক বাটি ডাল নিয়ে বসতো, আমার মাকে বলতো মামি দিদা, যেহেতু ওর বাবা মা মামি ডাকতো তাও মামি দিদা। তো বলতো মামি দাদার হাতে মানে অসাধারণ খাবার, তার মধ্যে ডাল চামচা করে নিয়ে নিয়ে বাটি ভর্তি ডাল নিয়ে খেত। তো যখন আমরা চুঁচুড়ার বাড়ি বিক্রি করে চলে আসি, তখন ও মাকে বলেছিল, মানে আমার বৌদিকে বলেছিল, মা মামি দিদার হাতটা কেটে রাখো, তুমি তো পারবে না ওরকম ডাল রান্না করতে। তখন বাচ্চা খুব 5 বছর, 4 হবে এরকম বয়স ছিল। তো সেটাই বলছি, মায়ের হাতের রান্না সত্যিই অনবদ্য ছিল। আর মা খুব একটা তেল মশলা দিয়ে রান্না করতো না, মানে পেঁয়াজ রসুন কষিয়ে রান্না করতো না, যেটা মা করতো খুব সাধারণভাবে করতো। সাধারণ নিরামিষ তরকারি, যে কোনো নিরামিষ জিনিস মা এত ভালো করতো। আর মা কখনো ওই তেল মশলা সর্ষে বাটা হেনা তেনা করতো না। আমাদের ইলিশ মাছের ঝোলও হতো একদম পাতলা করে, তোমার ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। তো এরকমই আর কি, মানে মায়ের হাতের রান্না অসাম ছিল। আর জন্মদিনে তো অবশ্যই পায়েসটা মাস্ট ছিল। কেক কাটাকাটি তখনকার দিনে ব্যাপার ছিল না, সুতরাং সেটা জানতামও না। রান্না তো অসাধারণ ছিল। আর আরেকটা হচ্ছে এক প্রখর দাবদাহের পর এক পশলা বৃষ্টি। এটাও জীবনের সাথে ভীষণভাবে তুলনা চলে। যখন প্রচুর সমস্যা চলছে, তার মধ্যে যখন এতটুকুনো কিছু ভালো দেখতে পাই, সেটাই ভগবানের আশীর্বাদ হয়ে নেমে আসে জীবনে। যখন চারিদিকে সমস্যা, তখন কিন্তু ওটাই যেন মনে হয় এক পশলা বৃষ্টির মতন, প্রচুর দাবদাহে প্রচণ্ড গরমের মধ্যে শান্তি দিয়ে গেল। অ্যাকচুয়ালি সব নেগেটিভের মধ্যেই কিন্তু আবার পজিটিভ আসে। তো সেই পজিটিভটা বুঝে নিতে অবশ্যই হবে, সেখান থেকে খুঁজে নিতে হবে। নিশ্চয়ই কিছু পজিটিভ আমাদের সাথে থাকে। যতই রকম প্রবলেম হোক না কেন, তার মধ্যে ঈশ্বর কিছু না কিছু আশীর্বাদ আমাদের জন্য পাঠানি। যেমন আমার এই শাশুড়ি মার যে পাটা ভাঙলো, যাই কিছু হলো, আমি খালি ভাবছিলাম যেন কষ্ট না পান, কারণ ভেঙে গেলে তো ভেতরে প্রচণ্ড ব্যথা হয়। তো প্রথম 2-3 দিন আমরা ঠিক করতে পারছিলাম না যে কি করব, ডাক্তার পাচ্ছিলাম না, কাকে দেখাবো, ওই সমস্ত করে রবিবারে রাতে ভেঙেছে, আমাদের এটা অপারেশন করতে হয়েছে। ভর্তি করেছি বৃহস্পতিবার। তো ওই যে 4 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন ঘরে ছিল, আমি খালি ভাবছিলাম যেন উনি কষ্ট না পান। সত্যি কষ্টটা পাননি। তো সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি থাকে অবশ্যই। তো সেটাই বলছি, যখন এরকম সমস্ত কিছু নেগেটিভ হয়, তার মধ্যেও কিছু একটু যেন থাকে, সেটা স্বস্তির হয়। সেটাই মানে মনে হয় যেন ঈশ্বরের আশীর্বাদ হয়েই নামছে। কারণ ওই 3-4 দিন যদি আমি যখন পাচ্ছি না কোনো সমস্যার সমাধান, তখন যদি অসম্ভব ব্যথায় যন্ত্রণায় কাতরাতেন, তাহলে সেটা কেমন হতো। যার হয় তারও কষ্ট, যারা থাকে তাদেরও দেখতে কষ্ট হয়। তো সেটাই যেন মনে হলো এক পশলা বৃষ্টির মতন, অত সমস্যার মধ্যেও এই বয়সে পা ভাঙা, কোথায় কী করবো বুঝতে পারছি না, করবো কি না আদৌ। তো তার মধ্যে যেন ওই ব্যথাটা ছিল না, সেটাই যেন এক পশলা বৃষ্টি।